আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমরিনাজ মমের। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ইরান ইসরায়েল সংঘাতে নতুন মোড়। তেহরানের পারমাণবিক স্থাপনায় সামরিক অভিযানের হুমকি যুক্তরাষ্ট্রের, কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি খামেনির। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে এসএসএফ সদস্যদের পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার। সময়োপযোগী করা হচ্ছে বাহিনী। নির্বাচন হলে গুরুত্ব কমে যাওয়ার ভয়ে একটি দল ফেব্রুয়ারিতে ভোট চায় না, মন্তব্য মির্জা ফখরুলের। আওয়ামী লীগের পথ অনুসরণ না করার পরামর্শ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে জামায়াত, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, সাংবিধানিক কাউন্সিল ও জেলা সমন্বয় কাউন্সিল সংস্কার নিয়ে চলছে আলোচনা। এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভয়াবহ রূপ নিতে পারে, শঙ্কা কীটতত্ত্ববিদদের। ডেঙ্গু রোগীর রক্তবমি কিংবা রক্তক্ষরণ হলে প্লাটিলেট দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় ইসরায়েলের সাথে যোগ দেবার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযান চালালে এর কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সন্ত্রাসী ইহুদিবাদী শাসকদের নির্মূল না করা পর্যন্ত কোনো আপোষ নয় বলেও সতর্ক করেন তিনি। এদিকে ইরানের সুনির্দিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে হামলার নিশানা ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও পারমাণবিক স্থাপনা। অন্যদিকে ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। গেল 5 দিন ধরে ইসরায়েল ও ইরানের আকাশে চলছে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা আর প্রতিরোধের চেষ্টা। ইরানের কিছু মিসাইল ইসরায়েলি বাহিনী রুখে দিলেও বেশিরভাগই তেল আবিবের শক্ত আকাশ প্রতিরক্ষা ভেদ করে আঘাত হানছে লক্ষ্যবস্তুতে। পাল্টাপাল্টি আক্রমণে ক্ষতিগ্রস্ত দুদেশই। দখলদার ইসরায়েলের হামলায় সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের হারিয়ে অনেকটা দিশেহারা ইরান। অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ইসরায়েলের তেল আবিব, হাইফা সহ বিভিন্ন শহর। চিরবৈরী দুদেশের যুদ্ধ পরিস্থিতির মধ্যে তুষের আগুন জ্বালিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানকে থামাতে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ছক এঁকেছেন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প। খামেনি এখন তাদের নজরদারির মধ্যে বলেও দাবি মার্কিন প্রেসিডেন্টের। আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় লুকিয়ে আছেন আমরা জানি, তবে এখনই তাকে হত্যা করব না। ইরানের পারমাণবিক প্রকল্প বন্ধে ইসরায়েলের সাথে সামরিক অভিযানে যোগ দেবার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুরুতেই তাদের আক্রমণের সম্ভাব্য লক্ষ্যবস্তু ইরানের ফোদ্দ পরমাণু কেন্দ্র। তবে মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধ শুরুর হুমকিতে ভীত নন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বরং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আক্রমণের কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। সন্ত্রাসী ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা ইহুদিবাদীদের প্রতি আর কোনো দয়া দেখাবো না। এদিকে মঙ্গলবার রাতে ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে কয়েকটি সরাসরি জেরুজালেম ও তেল আবিবে আঘাত হানে। ইসরায়েলে গোয়েন্দা সংস্থার অপারেশন পরিকল্পনা কেন্দ্রে হামলায় নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। দেশটির দাবি, এই হামলায় এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যা শনাক্ত করা যায় না। আজকের হামলায় আমরা এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি যেগুলো শনাক্ত করা সম্ভব নয়। তেল আবিব এবং জাফা শহরের বাসিন্দারা এলাকা ছেড়ে যান। যুদ্ধাপরাধী নেতানিয়াহুর ফাঁদে আপনারা পা দিয়েন না। অন্যদিকে তেহরানে পাল্টা হামলা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইরানের ভেতরে অন্তত 12টি সামরিক স্থাপনায় নতুন করে বিমান হামলা চালানোর দাবি আইডিএফের। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা মোকাবেলায় আগে থেকেই চিহ্নিত ছিল। আমরা সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছি। ইরানের হামলার মুখে গত 3 দিনে অন্তত 30টি মার্কিন সামরিক বিমান বিভিন্ন ঘাঁটি থেকে ইউরোপে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।
এদিকে ইসরায়েলের বিমান বাহিনীর গোলাবর্ষণ, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইরানে গত 5 দিনে অন্তত 585 জন নিহত হয়েছে, আহত হয়েছে 1326 জন। ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস আজ এই তথ্য জানিয়েছে। তাদের ওয়েবসাইটে বলা হয়েছে, গত 13 জুন ইরানে IAF এর অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত রাজধানী তেহরান ও অন্যান্য শহরে নিহত হয়েছে 585 জন। এর মধ্যে 126 জনকে সামরিক এবং 239 জনকে বেসামরিক হিসেবে শনাক্ত করা হয়েছে। একই সময় ইরানে ক্ষেপণাস্ত্র হামলায় 24 জন নিহতের তথ্য দেওয়া হলেও প্রাণহানি আরও কয়েক গুণ বেশি বলে মনে করছে সংস্থাটি। ইরানের হামলায় ইসরায়েলের হতাহতের সঠিক তথ্য প্রকাশ করেনি নেতানিয়াহু সরকার। এদিকে ইসরায়েলের আকাশ সীমার নিয়ন্ত্রণ এখন পুরোপুরি ইরানের হাতে বলে দাবি করছেন সামরিক বাহিনীর অভিজাত শাখার কর্নেল ইমান তাজিক। দুদেশের মধ্যে তুমুল সংঘাতের কারণে ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস আগামী শুক্রবার পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাহিনীর 39তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি বলেন, গত 5 আগস্ট এই বাহিনী কিছু যানবাহন ও সরঞ্জামের ক্ষয়ক্ষতি হলেও তা দ্রুততম সময়ের মধ্যেই কার্যক্ষম করা হয়েছে। SSF-কে আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে কাজ করার নির্দেশও দেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ দেশি বিদেশি ভিভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করে বিশেষ নিরাপত্তা সংস্থা স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF। বাহিনীর 39তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অন্যান্য বাহিনীর তুলনায় ক্ষুদ্র হলেও কাজের গুরুত্ব এবং সংবেদনশীলতা অনেক বেশি SSF-এর। পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলীর বিষয়সমূহ গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং সকল ধরনের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সাথে কাজ করে যেতে হবে। বিগত 10 মাসে SSF সদস্যরা দেশে বিদেশে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করায় ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। সম্প্রতি কক্সবাজার এবং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে SSF অন্যান্য বাহিনীদের সাথে সমন্বয় করে সফলভাবে নিরাপত্তা নিশ্চিত করেছে। শুধু দেশের অভ্যন্তরে নয়, দেশের বাইরেও আমাদের রাষ্ট্রীয় সফরগুলোতে SSF বিভিন্ন দূতাবাস এবং সংশ্লিষ্ট দেশের প্রটোকল ও নিরাপত্তা বাহিনীর সাথে একযোগে কাজ করে সফরসমূহ সাফল্যমণ্ডিত করেছে। পেশাদার বাহিনী হিসাবে উন্নত প্রযুক্তি, প্রশিক্ষণ আর দৃঢ় মনোবলের সন্নিবেশে SSF আরও উন্নতি করবে বলে আশা করেন তিনি। যে SSF-এর প্রশিক্ষণ, অস্ত্র সরঞ্জামাদির আধুনিকায়ন প্রক্রিয়া চলমান রয়েছে। বিশেষ করে গত 5ই আগস্ট 2024 তারিখে এই বাহিনীর কিছু যানবাহন ও সরঞ্জামাদির ক্ষয়ক্ষতি হয়েছিল, যা অল্প সময়ের মধ্যে কার্যক্ষম করা হয়েছে। নিরাপত্তার ক্ষেত্রে নিয়মিত বিভিন্ন ধরনের হুমকি সঠিকভাবে পর্যালোচনা করে তা মোকাবেলায় যাবতীয় প্রস্তুতি নিতে SSF সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। একরামুল হক সায়েম, ATN বাংলা, ঢাকা। গুরুত্ব কমে যাওয়ার ভয়ে 2-1টি দলের ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় পছন্দ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর উত্তরায় দলের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, মানুষ নতুন বাংলাদেশ ও পরিবর্তন চায়, তাই ক্ষুব্ধ কাউকে আওয়ামী লীগের পথ অনুসরণ না করার পরামর্শ তার। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর উত্তরায় দলের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচিতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি বলেন, জনগণের শান্তির কথা চিন্তা করে ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকে নির্বাচনের যে সময় নির্ধারণ করা হয়েছে তা কারো কারো পছন্দ হয়নি। কারণ তারা জানে নির্বাচন যতদিন না হবে ততদিনই তাদের গুরুত্ব থাকবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, মানুষ নতুন বাংলাদেশ চায়, পরিবর্তন চায়, তাই আওয়ামী লীগের পথ যেন কেউ অনুসরণ না করে। তিনি আলোচনার মধ্যে গিয়ে ওই ডিসেম্বরে থাকেননি, তিনি কিন্তু ফেব্রুয়ারিতে চলে গেছেন এবং ইউনূস সাহেব পিছিয়ে তিনি ফেব্রুয়ারিতে এসেছেন। একেই বলে রাষ্ট্রনায়কোচিত নেতা। অনেকের পছন্দ হয় নাই, তারপর নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই,
সুতরাং তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন জানিতে হবে। যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকে একটা বৈঠকে হাজির হয় নাই। অন্যদিকে নরসিংদী জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দরকার। যত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে তত দ্রুত গণতন্ত্রের উত্তরণ হবে। গত 15-16 বছর শেখ হাসিনা অনেক চেষ্টা করেছেন, অনেক প্রলোভন দেখিয়ে কাজ যখন হয়নি তখন নির্যাতনের পথ নিয়ে তিনি এটাকে ভাঙার চেষ্টা করেছিলেন, কিন্তু শেখ হাসিনার প্রত্যেকটা চক্রান্ত ব্যর্থ হয়ে গেছে। যদি কেউ মনে করে বর্তমান সরকার নিরপেক্ষতা হারিয়েছে, সেটা আলাপ আলোচনা করে সমাধান করারও আহ্বান জানান রিজভী। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের তৃতীয় দিনের আলোচনা চলছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক চলছে। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, আজকের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, জেলা সমন্বয় কাউন্সিল নিয়ে আলোচনা হচ্ছে। সংলাপে 28টি দল ও 2টি জোট অংশ নিচ্ছে। গতকাল সংলাপে জামায়াত অংশ না নিলেও আজ দলটির প্রতিনিধিরা অংশ নিয়েছেন। আমাদের অতীত অভিজ্ঞতা খুব খারাপ 16 বছরে। তার অর্থ এই নয় যে যেহেতু ব্যক্তি বিশেষ পালিয়ে গেছেন, ব্যক্তি বিশেষ সংগঠন যারা থাকবেন না, এটা তাদের বিষয়। তার অর্থ এই নয় যে আমরা এটা ধরে নিচ্ছি সবাই এরকম হবে অথবা এরকম হবেই না। এনসিসির প্রস্তাব এবং অ্যাকাউন্টেবিলিটির যে প্রস্তাব, সেই প্রস্তাব যে কোনো রকম প্রতিষ্ঠানকে নজরদারিতে রাখার প্রস্তাব। এনসিসি গঠন এ কারণেই জরুরি, 3 জন নির্বাচন কমিশনার গিয়েছে, এই 14, 18 এবং 24। এই 3 প্রধান নির্বাচন কমিশনারই তাদের কমিশনের সদস্যদের নিয়ে নির্বাচনের পর বলেছেন যে সুষ্ঠু নির্বাচন হয়েছে। কি রকম দল কানা লোক নির্বাচন কমিশনার হলে অথবা কোনো সুস্থ মস্তিষ্কের লোক এই নির্বাচনকে সুস্থ নির্বাচন বললে তারা কিন্তু সাংবাদিকদেরকে ব্রিফ করেছে। আমরা তো এর থেকে বের হয়ে আসতে চাই। ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে হলে আরো অধিকতর গণতান্ত্রিক তৈরি করতে, এবং সেই জায়গা থেকে ধরুন অনেকগুলো গণতান্ত্রিক দেশের চর্চায় দেখা গেছে যে এই ধরনের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সেগুলো দলীয়করণের একটা, এমনকি যেখানে গণতান্ত্রিক চর্চা তুলনামূলকভাবে শক্তিশালী, সেখানেও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো একভাবে দলীয়কৃত হয়ে পড়ছে, যার ফলে আন্দোলন হচ্ছে মানুষের মধ্যে। গুমের মামলায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহেলকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে আদালতে হাজির করতে 15 সেপ্টেম্বর পরবর্তী তারিখ ঠিক করে আদেশ দিয়েছে আদালত। এছাড়া পুলিশের সাবেক 2 এডিসি ইশতিয়াক আহমেদ ও মইনুল ইসলামের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে 15 সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ট্রাইব্যুনাল রাজধানীর মিরপুর, কাফরুল ও পল্লবী এলাকায় জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মামলায় সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও যুবলীগ নেতা সাদ্দাম হোসেন মিতুলকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন। সকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহাইল ও সাবেক 2 এডিসি ইশতিয়াক আহমেদ ও মইনুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। চলতি মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন কীটতত্ত্ববিদরা। কোনো ডেঙ্গু রোগীর প্লাটিলেট অস্বাভাবিক মাত্রায় কমে গেলে বা রক্ত বমি কিংবা শরীরের অন্যান্য কোনো স্থান দিয়ে রক্তক্ষরণ হলে প্লাটিলেট দেওয়ার পরামর্শ দিয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহ। মিজান শাহজাহানের রিপোর্ট। একদিকে ভ্যাপসা গরম, অন্যদিকে থেমে থেমে বৃষ্টি। প্রকৃতি ও পরিবেশ এডিস মশার বংশবিস্তারের জন্য পুরোপুরি অনুকূলে বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
কীটতত্ত্ববিদ ডক্টর কবিরুল বাশার। এডিস মশার ঘনত্ব, ডেঙ্গু রোগীর সংখ্যা, তাপমাত্রা, আর্দ্রতা এবং বৃষ্টিপাতকে বেস করে কম্পিউটার ফরকাস্টিং যে একটি মডেল তৈরি করি, সেখানে আমরা নিশ্চিত দেখছি যে বছর এডিস মশার কারণে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার প্রকোপ বাড়ার একটি সম্ভাবনা আছে। ডেঙ্গু আক্রান্ত হলেই রোগী ও স্বজনরা প্লাটিলেটের পেছনে ছুটাছুটি করেন। রক্তের গ্রুপ দুর্লভ হলে দুশ্চিন্তা বাড়ে বহুগুণে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক এবিএম আব্দুল্লাহ বলেন, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাতে গোনা রোগীর প্লাটিলেট লাগতে পারে। অনেকেরই এখনো ধারণা যে ডেঙ্গু জ্বর হয়ে গেলে রক্ত দিতে হবে, প্লেটলেট দিতে হবে, ঠিক না। অধিকাংশ রোগীর যদি রক্তক্ষরণ না হয়, হিমোগ্লোবিন ভালো থাকে, ব্লাড দেওয়ার কোনো দরকারই নাই। যদি ওরকম লো হয়, কোনো ব্লিডিং হচ্ছে, বমির সাথে রক্ত, নাকে রক্ত, পায়খানার সঙ্গে রক্ত, কালো পায়খানা, বা মেয়েদের বিশেষ করে হয়তো পিরিয়ড অসময়ে শুরু হয়েছে বা ব্লিডিং আর থামছে না, সেখানে ডাক্তার যদি প্রয়োজন মনে করে, সেখানে প্লেটলেট যদি লাগে কারো কারো, বিশেষ করে হয়তো 10,000-এর নিচে এরকম হলে কারো লাগে, সবার লাগবে, এটা ঠিক না। সুতরাং জনগণের জন্য এটা ভয়ের কোনো কারণ নেই যে সবাইকে দিতেই হবে, এটা ঠিক না। ডেঙ্গু আক্রান্ত হলে করণীয় নিয়েও কথা বলেন এই মেডিসিন বিশেষজ্ঞ। ডেঙ্গু কিন্তু 4 বার হওয়ার ঝুঁকি থাকে, ডেঙ্গু ভাইরাসের কমপক্ষে 4 বার, একজন লোক 4 বার আক্রান্ত হতে পারে। এবং প্রথমবার যদি কারো আক্রান্ত হয় তখন কিন্তু সিরিয়াস নাও হতে পারে। এমনি নর্মাল সর্দি কাশি, জ্বর, মাথা ব্যথা, এগুলো হয়তো ভালো হয়ে গেছে, কিন্তু দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার যদি আক্রান্ত হয় সিরিয়াস হয়ে যাচ্ছে। এই যে এবার অনেকেই মারা যাচ্ছে, তার নিশ্চয়ই তার আগে আক্রান্ত ছিল, এবার হয় দ্বিতীয়বার বা তৃতীয়বার, চতুর্থবার আক্রান্ত, ভ্যাকসিন তো নাই। সুতরাং আমাদেরকে মশাও বংশবৃদ্ধি রোধ করতে হবে, মশার কামড় থেকে নিজেকে বাঁচাতে হবে। এক সময় বলা হতো এডিস মশা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে ও শুধুমাত্র দিনে কামড়ায়। তবে গবেষণায় প্রমাণিত হয়েছে সব রকম পানিতে বংশবিস্তারের পাশাপাশি দিনে রাতে উভয় সময়ই কামড়ায় এই মশা। তাই পরিচ্ছন্ন পরিবেশ ও সচেতনতাই পারে ডেঙ্গুর প্রকোপ কমাতে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে 16 জন দগ্ধ হয়েছেন। সকাল 7:30টার দিকে নিশ্চিতপুর মন্ডল মার্কেট বাধিয়ারপাড় মহল্লার এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন জাহানারা, জুয়েল, শান্ত, হাওয়া আক্তার, জহুরুল ও নাসির। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সাভার জিরাবো ফায়ার সার্ভিস জানায়, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ঘরে গ্যাস জমেছিল। রান্নার জন্য চুলায় আগুন দিলে বিস্ফোরণ ঘটে। এদিকে বিস্ফোরণের ঘটনায় ধসে পড়েছে দোতলা ভবনটিও। চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে 20 জনকে পুশিন করেছে ভারত। ভোরে শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে তাদের অবৈধভাবে বাংলাদেশের ভেতরে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে মাসুদপুর বিজিবি ক্যাম্পের একটি টহল দল তাদের আটক করে। 53 বিজিবি ব্যাটালিয়ন জানায়, আটককৃতদের মধ্যে 3 জন পুরুষ, 7 জন মহিলা ও 10 জন শিশু রয়েছে। আটককৃতরা জানান তারা কুড়িগ্রাম জেলার বাসিন্দা। তাদের নাম ও ঠিকানা যাচাই শেষে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি। এর আগে চলতি মাসে ভোলাহাটের চানশিকারি সীমান্ত দিয়ে 8 ও গোমস্তাপুরের বিভীষণ সীমান্ত দিয়ে 17 জনকে পুশিন করে ভারত। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালী সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় 3 দিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গেল 24 ঘন্টায় জেলার কলাপাড়ায় এবছরের সর্বোচ্চ 121.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিতে নিচু এলাকা তলিয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে নিম্নবিত্ত আর খেটে খাওয়া মানুষ। এদিকে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সকল মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো যশোর আদ্দিন সাকিনা উইমেন্স মেডিকেল কলেজের এমবিবিএস 14তম ব্যাচের ছাত্রীদের নবীন বরণ ও অন্যান্য ব্যাচের শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। বর্ণাঢ্য অনুষ্ঠান উপলক্ষে নানা রঙের বেলুন, ফুল ও ব্যানার ফেস্টুন দিয়ে সাজানো হয় কলেজ ক্যাম্পাস। নবীন শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকদের আগমনে প্রতিষ্ঠানটিতে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ সময় সংশ্লিষ্টরা বলেন, মানব সেবার লক্ষ্যে ভালো ডাক্তার তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। যশোর থেকে তামান্না ফারজানার রিপোর্ট, আর জানাচ্ছেন জাহিদুল আলম।
মঙ্গলবার জাতীয়ভাবে সারা দেশে একযোগে ১১৬টি সরকারি বেসরকারি মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের রিসিপশন প্রোগ্রামে অংশ নেয় আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ। জুমে এর উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়ে নিজেদের অনুভূতির কথা জানান শিক্ষার্থীরা। আসার পর দেখতে পাচ্ছি যে সত্যি কলেজ খুবই ভালো, পড়াশোনায় খুবই উন্নত এবং প্রফেসর টিচার সবাই খুবই ভালো। আমার বাবার এমন সামর্থ্য নাই যে আমি কোন একটা প্রাইভেট মেডিকেলে ভর্তি হব ফুল টাকা দিয়ে, কিন্তু আদ্দিন আমাকে ওই সুযোগটা দিছে। পরিবেশটা সুন্দর, কলেজ খুব পরিষ্কার পরিচ্ছন্ন। নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদ্দিন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার আফিকুর রহমান। এমন ফাউন্ডেশন করবে, তুমি এমবিবিএস শুধু না, এফসিপিএস করবে, এফআরসিএস করবে, যত ডিগ্রি আছে পৃথিবীতে সব ডিগ্রি তোমার দেওয়া সম্ভব। আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার গোলাম মুক্তাদিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহা। এটা নতুন যাত্রা, তুমি তোমার সমস্ত অতীত যেটা ছিল সেটাকে মুছে ফেলো, মুছে ফেলে আজকের যে সুন্দর একটা অডিটোরিয়ামে সুন্দর একটা জায়গায় আমরা একত্রিত হয়েছি, এটাকে বুকে ধারণ করে আমরা এগিয়ে যাব। রিয়ালাইজ করবো যে হ্যাঁ আদ্দিন সকিনা মেডিকেল কলেজকে আমরা বেছে নিয়েছিলাম, যে কারণে আমার মেয়েটা মানুষ হয়েছে। ডেফিনেটলি এটা আমরা গর্ব করেই বলি যে হ্যাঁ এখান থেকে আমরা মানুষ করে পাঠায়। অনার্স মার্কস পাওয়া শিক্ষার্থীরা নবীনদের উৎসাহ যোগাবে বলে মনে করেন প্রতিষ্ঠানটির অ্যাসোসিয়েট ডিরেক্টর। সবাইকে আন্তরিকভাবে সচেষ্ট থাকতে হবে যেন ভবিষ্যতে আমরা আরো সাফল্যের দিকে সাফল্যের পর্যায়ে যেতে পারি। এই শিক্ষাবর্ষে আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের 14তম ব্যাচে 75 জন ছাত্রী ভর্তির সুযোগ পেয়েছেন। এর মধ্যে দরিদ্র মেধাবী কোটায় 4 জন এবং 20 জন ভারতীয় ছাত্রী রয়েছেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতীয় বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়ার দুঃসময় যেন কাটছে না। গত বৃহস্পতিবার আহমেদাবাদে বিমান দুর্ঘটনার রেশ না কাটতেই একের পর এক যান্ত্রিক ত্রুটিতে বিপাকে ভারতের অন্যতম জনপ্রিয় বিমান সংস্থাটি। বিমান দুর্ঘটনার পর থেকেই মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত মোট 11টি ফ্লাইট বাতিল করেছে এয়ার ইন্ডিয়া। এর মধ্যে 7টি ফ্লাইট বাতিল হয়েছে সবশেষ 24 ঘন্টায়। এর মধ্যে 6টি বোয়িং 787-8 ড্রিমলাইনার। এদিকে বৃহস্পতিবার আহমেদাবাদ এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় 270 জন নিহতের ঘটনা তদন্তে ব্ল্যাক বক্স বিশ্লেষণ করে কারিগরি দিক খতিয়ে দেখা হচ্ছে। এরপর থেকে একাধিক ফ্লাইটে ধরা পড়েছে যান্ত্রিক ত্রুটি। কখনো সন্দেহজনক পরিস্থিতির জেরে বাতিল হচ্ছে ফ্লাইট। খুব শীঘ্রই পর্যটকদের জন্য অভিন্ন ভিসা চালু করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের 6টি দেশ। একটি মাত্র ভিসায় সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইনে ভ্রমণ করা যাবে। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, জিসিসি সদস্যভুক্ত দেশগুলো তাদের মধ্যে পর্যটন জোট গড়তে এই উদ্যোগ নিয়েছে। 2023 সালে জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা নামের এই উদ্যোগ অনুমোদন পেয়েছে এবং বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যদিও সুনির্দিষ্ট কার্যকর হওয়ার তারিখ এখনো জানানো হয়নি, তবে চলতি বছরেই এটি চালু হবে বলে আশা করা হচ্ছে। ভিসাটির মেয়াদ হতে পারে 30 থেকে 90 দিনের মধ্যে। এবার খেলার খবর। নিজেদের সংগ্রহ আরও বাড়িয়ে নিতে গেলে গল্ড টেস্টের দ্বিতীয় দিনে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। আগের দিনের 3 উইকেটে 292 রান নিয়ে খেলতে নামে টাইগাররা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 136 এবং অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম 105 রান নিয়ে ব্যাট করতে নামেন। এর আগে অবশ্য মাত্র 45 রানে 3 উইকেট হারিয়েছিল লাল সবুজের দল। দলের 309 রানে নাজমুল হোসেন শান্তকে বিদায় করে ব্রেক থ্রু এনে দেন আসিতা ফার্নান্দো। নাজমুল বিদায় নেন ব্যক্তিগত 148 রানে। এরপর লিটন দাসকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন মুশফিকুর রহিম। ক্লাব ওয়ার্ল্ড কাপ ফুটবলে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের সাথে 1-1 গোলে ড্র করেছে মেক্সিকান দল মন্টেরি। আমেরিকার রোজ বোল স্টেডিয়ামে খেলার 25 মিনিটে সতীর্থের
কর্নারের মাথা ছুঁয়েই দলকে এগিয়ে দেন স্পেনের সাবেক সেন্টার ব্যাক সার্জিও রামোস। পিছিয়ে থেকে গোল শোধে মরিয়া হয়ে ওঠে ইন্টার মিলান। খেলার ৪২ মিনিটে দলের আর্জেন্টাইন ফরওয়ার্ড লাউতারো মার্টিনেজের গোলে প্রথমার্ধেই সমতা আনে তারা। বাকি সময়ে আর কোনো গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল। অন্য ম্যাচে ব্রাজিলিয়ান দল ফ্লুমিনেন্সের গোল 0 ড্র করাচ্ছে জার্মান জায়ান্ট ব্রুসিয়া ডর্টমুন্ড। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ইরান ইসরায়েল সংঘাতে নতুন মোড়। তেহরানের পারমাণবিক স্থাপনায় সামরিক অভিযানের হুমকি যুক্তরাষ্ট্রের, কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি খামেনির। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে এসএসএফ সদস্যদের পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার। সম উপযোগী করা হচ্ছে বাহিনী। নির্বাচন হলে গুরুত্ব কমে যাওয়ার ভয়ে ২-১টি দল ফেব্রুয়ারিতে ভোট চায় না, মন্তব্য মির্জা ফখরুলের। আওয়ামী লীগের পথ অনুসরণ না করার পরামর্শ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে জামাত। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, সাংবিধানিক কাউন্সিল ও জেলা সমন্বয় কাউন্সিল সংস্কার নিয়ে চলছে আলোচনা। এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভয়াবহ রূপ নিতে পারে, শঙ্কা কীটতত্ত্ববিদদের। ডেঙ্গু রোগীর রক্তবমি কিংবা রক্তক্ষরণ হলে প্লাটিলেট দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।